মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের ভোট প্রচারের মঞ্চে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন নিয়ে কথা বলেছেন। কি অদ্ভুত যুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর, সে যুক্তি আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু সংঘকে, হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের সংঘ শক্তিকে লাগাতার আক্রমণ এবং তাদের প্রতি সত্যি সত্যি যেখানে যখন আক্রমণ হচ্ছে সে আক্রমণে চোখ বুজে থাকা বা দেখিনি, জানি না, শুনিনি, দেখেও না দেখার ভান করা অব্যাহত। জানি না এমন আক্রমণ তার চোখে যারা দুধেল গায় তাদের কোনো সংগঠনের উপর হলে, তাদের কোনো সংস্থার উপর হলে তিনি ঠিক এভাবেই মুখ বুজে থাকতেন কিনা, বা দেখিনি, জানি না, শুনিনি বলতে একই রকম স্বচ্ছন্দ বোধ করতেন। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন অবতারে হাজির হয়েছে। তিনি পাল্টা প্রশ্ন করছেন, নির্বাচন এলে এত হিন্দু মুসলমান করে কেন? আচ্ছা, বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান করেটাকে? বাংলার মানুষকে নির্বাচনটাকে ভেঙে হিন্দু আর মুসলমানে ভেঙে ভেঙে দেখতে শিখিয়েছে কে? শেখালো কে? এই নির্বাচনেও এক কাট্টা ভাত, যেখানে ইমাম পরিষদ খোলাখুলি তাকে সমর্থনের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থনের কথা বলছে, তাদের সম্পর্কে মুখে কুলুপটি এঁটে যারা এমন কোনো কথা বলেনি খামোখা, তাদেরকে গোটা বিতর্কের মধ্যে জড়িয়ে এনে আক্রমণ করে কার্যত তাদের উপরে শারীরিক এবং সম্পত্তির উপরে আক্রমণের উস্কানি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুঁজতে বসেছেন কারা বিভাজন করে, কে বিভাজন করে। বেশ, খুঁজছেন যখন, তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের কর্তব্য, দেখিয়ে দেব। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দেখতে চান, যদিও জানি দেখিয়ে লাভ নেই, তার কারণ যে জেগে ঘুমোয় তার ঘুম কি ভাঙানো যায়? এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সংঘ, হিন্দু ধর্ম, হিন্দু শক্তি এবং হিন্দু স্বার্থ সম্পর্কে জেগে ঘুমোচ্ছে। তার ঘুম ভাঙানো কঠিন, কিন্তু তবুও আমরা আমাদের কর্তব্যে পিছপা হব না। দেখিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনাকে দেখিয়ে দিচ্ছি এ রাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন কে কিভাবে করলো এবং করে চলেছে। আসুন আজকের বিশেষ প্রতিবেদন। যতই নোংরামি হোক, যতই রঙ্গমশায় হোক, মনে রাখবেন আপকা ইমানদারি, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? বাংলার সংখ্যালঘু ভোট একসাথে একটাই পার্টিতে পড়বে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজের বলা কথা কি নিজেই ভুলে যান তৃণমূল নেত্রী? खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रजा क्या है। আমার রজা কি? আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয়, আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। উৎসবের মঞ্চ থেকে ভোটের মঞ্চ বারে বারে উস্কানি আদতে দিয়েছে কে? হিন্দু মুসলমানের বিভাজন সারা বছর করেছে কে? বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বড় উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন। অথচ বেমালুম মুখ মুছে ফেলার মতোই সেই প্রচার মঞ্চেই উলটপুরাণ। বলুন তো, হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময়? প্ল্যান বি, মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। যে যা খুশি প্ল্যান করতে পারে, কিন্তু শাসক না চাইলে কেউ হিংসা ছড়াতে পারে কি? মমতা এমন শাসক যার দল আলো করে থাকে ইদ্রিস আলী, হাজী নুরুল ইসলাম। আমাদের প্রার্থী আমার চিরকালের প্রিয় হাজী নুরুল ইসলাম,
ওকে আমি ভালোবাসি আর একটা কারণে, ও হিন্দু মুসলমান কখনো করে না। এই ছবিগুলো মনে পড়ে তৃণমূলের সুপ্রিমোর। বসিরহাট দেগঙ্গার হিংসায় উস্কানির অভিযোগে এই হাজী নুরুল ইসলামের নাম ঘুরেছে মুখে মুখে। মমতার দলেই বিরাজ হুমায়ুন কবিরদের। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। অথচ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই সে সাম্প্রদায়িক। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ, আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেব। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। মমতা হিংসার কারণ খোঁজেন, ভোটে পিছিয়ে পড়লে আস্ফালন করেন হিন্দু সংঘ শক্তির বিরুদ্ধে। দুবেলা ভাগাভাগি করে মমতা প্রশ্ন তুলছেন হিন্দু মুসলমান ভাগাভাগি নিয়ে। মমতা মানুষকে স্মৃতিহীন ভাবেন কি? তৃণমূল থাকলে এ রাজ্যে মানুষ থাকবে, মানুষের জীবন থাকবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপকো আচ্ছা রাখে। রিপাবলিক বাংলা। যিনি হিন্দু মুসলমান ভাগাভাগি নিয়ে প্রশ্ন করছেন, যিনি সর্বধর্ম সমন্বয় চান বলে বলছেন, দাবি করছেন, তিনি বেছে বেছে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের সমাবেশে গিয়ে তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিয়ে আসে। আর জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন যখন আক্রান্ত হয় তখন কি করেন আর কি বলেন আপনাদের শোনাব, একটু পরে শোনাব। কিন্তু আপাতত আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা জানতে চেয়েছিলেন তার উত্তর দিতে পেরেছি আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে। এ রাজ্যে হিন্দু মুসলমানে ভাগাভাগি কে করে, কারা করে? তাই আমার প্রশ্ন, নির্দিষ্ট প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের প্রথম অগ্নিবাণ। বাংলায় হিন্দুর সব থেকে বড় ভয়ের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় হিন্দুদের সব থেকে বড় ভয়ের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে বিতর্ক করব, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এক এক করে। আমার একেবারে ডান দিকে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ, মহামণ্ডলেশ্বর পরমহংস। রয়েছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন আমার একেবারে বাঁ দিকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং মণিশঙ্করবাবু তৃণমূলকে সমর্থন করেন। আমি মণিশঙ্করবাবু আপনার কাছ থেকেই শুরু করব। সর্বধর্ম সমন্বয়ের কথা যিনি বলছেন, তিনি মঞ্চে যাচ্ছেন, যে কোনো মঞ্চে তিনি যেতে পারেন, যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মের অনুষ্ঠানে তিনি যেতে পারেন, কিন্তু বেছে বেছে তিনি সেখানে তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনো পর্যন্ত আমি হিন্দুদের নিরাপত্তার গ্যারেন্টি শুনতে পাইনি। এটা কি সর্বধর্ম সমন্বয়ের লক্ষণ? এমন গ্যারেন্টি যে মুখ্যমন্ত্রী দেন, বেছে বেছে গ্যারেন্টি দেন, তার রাজ্যে হিন্দুরা সুরক্ষিত না? আপনি যেটাকে বলাতে আপনাদের কমফোর্টেবল ফিল করবেন সেই সব জায়গাগুলোই মমতা ব্যানার্জি আপনি দেখাচ্ছেন। অনেক মিটিংয়ে আমরা শুনেছি যেখানে এই ধরনের কথা, হিন্দুদেরও কথা সব জায়গায় বলেছি, এরকম ক্লিপিংসও আমাদের কাছে আপনাদেরকে দেখাতে পারি। ফলে আমি 42 মিনিট বিতর্ক চলবে, আপনি যে কোনো সময় আমরা অন্য চ্যানেলের সাধারণত ক্লিপিংস অ্যালাউ করি না। আমি আপনাকে বলছি, আপনি অন্য চ্যানেলের ক্লিপিংস আমাকে দেখিয়ে দেবেন একটা ক্লিপিংস যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দুদের সুরক্ষার গ্যারান্টি আন। আপনি ঠিক যেভাবে ঈদের মঞ্চে গিয়ে বলেছেন। আপনাকে আমি যদি না দেখাতে পারি, আমি বললাম যে আমি চ্যানেলে আসাই বন্ধ করবো, তবে এটা নয় যে আপনাকে আমি এখন কালকে বলেছে দেখাতে পারবো। মমতা ব্যানার্জি বলেছে, আপনি তো শুধু যেগুলো দেখাতে পারবেন সেগুলোই বলেছে, কারণ অনেকদিন ধরেই মমতা ব্যানার্জির সঙ্গে আমি মিশেছি এবং দেখেছি। আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসটা যখন আসে বা যখন আসেনি, মমতা ব্যানার্জি যখন লিডার, তখন থেকেই দেখবেন যে এই মুসলিমদের যে রোজা হয়, যেখানে মমতা ব্যানার্জির পার্টিসিপেশন প্রথম দিন থেকে আছে। না, যখন তৃণমূল কংগ্রেস আসেনি বা তৃণমূল কংগ্রেস জন্মেছে তখন তো উনি অনুপ্রবেশের কথা বলতেন। এখন আর বলেন তৃণমূল কংগ্রেস যখন গঠন হয় এবং গঠন হওয়ার আগের থেকেও মমতা ব্যানার্জি যদি আপনি দেখেন লাইফস্টাইলটা, মানে কিভাবে তিনি
অ্যাপ্রোচ করেন, কোথায় যায় আসেন, না, তখন থেকে আপনি রোজায় যাওয়াটা তো অপরাধ না। ফলে আমি তো আমার অসংখ্য মুসলিম বন্ধুর বাড়ি থেকে খেয়েছি, এটা কি অপরাধ নাকি? আমি বলছি আমি নিরাপত্তার গ্যারান্টি এক পক্ষকে দেবো কেন? আমাকে একটু বলতে দিন। বলুন। আপনারা যে ন্যারেটিভটা তৈরি করছেন তাতে হচ্ছে যে আমরা তৈরি করছি পুরো হিন্দু সমাজটার বিরোধী, মুসলিম সমাজটাকে অ্যাকসেপ্ট করেন, হিন্দু সমাজের নিরাপত্তা দেয় না, বিশ্বাস করেন না। আপনি যদি দেখেন, উনি তো স্পষ্ট বলেছেন যে আমি একটি ব্যক্তি লোকের, আজকে 279টা ব্রাঞ্চ আছে, সারা পৃথিবী জুড়ে আছে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ আশ্রম। একটা লোককে শুধুমাত্র কেন বলেছেন? নির্দিষ্ট কোনো, শুনুন, যখন নির্দিষ্ট তথ্য আছে বলে বলেছেন, নির্দিষ্ট করে পার্থ চ্যাটার্জিকে খারাপ করে দিলাম। আপনারা তো বলছেন কার্তিক মহারাজ যদি খারাপ হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার এক বর্ণ যদি সত্যি হতো, ভারত সেবাশ্রম সংঘ থেকে তিনি এতক্ষণে বিতাড়িত হতেন। আপনি নির্দিষ্ট, আপনি একবার শিওর থাকতে পারেন যখন তিনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন এভাবে চলে না। মণিশঙ্কর বাবু কয়েকদিন আগে আমি স্মরণ করে দিই, স্বামী বিবেকানন্দ সম্পর্কে ইসকনের এক সন্ন্যাসী অত্যন্ত আপত্তিজনক কিছু কথা বলেছিলেন। কি অবস্থায় আছেন তিনি? ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনে যদি কেউ সত্যি মিশনের অননুমোদিত কোনো কাজ করে থাকেন, সংঘ অনুমোদন করে না এমন কোনো পথে চলে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে দিতে হবে না, তার আগে ব্যবস্থা হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেটা তো জানবে, তারপর হবে। দায়িত্ব নিয়ে বলছি, এই যে সন্ন্যাসীরা আছে, মহারাজরা আছেন, এদের সবারই একমত নয়। আপনি জানবেন যে মমতা ব্যানার্জি যে ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলোর মধ্যে সন্ন্যাসীদের বিভাজন আছে। কেন থাকবে? আমি বলছি দায়িত্ব নিয়ে আছে। ভারত সেবাশ্রম সংঘটাকে রামকৃষ্ণ মিশনকে তৃণমূল কংগ্রেসের মধ্যে দাগাতে চাইবেন না। নরেন্দ্র মোদী গতকাল যে বক্তৃতা দিয়েছেন, গত পরশুদিন, এইটা বলার পরে তিনি বিবেকানন্দ সম্পর্কে যে বিদেশে বক্তৃতা দিয়েছেন তার কথা বলেছেন। বিদেশে যে বক্তৃতা দিচ্ছেন তাকে ইউনিভার্সিটি অফ ডাইভার্সিটির কথা বলেছেন, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। কিন্তু তিনি কি বললেন? মুসলিমদের চাপে, কট্টর মুসলিমদের চাপে তিনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। এটা নরেন্দ্র মোদী এখানে বলে গেছেন। একটা জিনিস ভালো লাগে, এইসব কথোপকথনের মাধ্যমে আমাদের কিছু সাধু সঙ্গ হচ্ছে বসে, জানি না সঙ্গটাই কতটা, মানে সাধু সঙ্গে কতটা উপকৃত হবে এবং তারা যে কথাটা বলবেন তাতে মানুষ কতটা উপকৃত হবে জানি না। কিন্তু অনেক সাধুর সঙ্গে এখন দেখা যাচ্ছে যে রাস্তায় পথে ঘাটে নামছে, তাদের সঙ্গে আমরা মিলিত হতে পারছি, আমরা অনেকটা সমৃদ্ধ হচ্ছি। কিন্তু এইটা যে কতটা হিতকর হবে রাষ্ট্রের পক্ষে এনাদের বক্তৃতাগুলো, সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। ফলে এরকম সন্দেহ এই ধর্মতলাতে ঈদের মঞ্চে যিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করেন বা সেখানে যারা বক্তৃতা করেন তাদের সম্পর্কে আপনি যদি একটা হিন্দু, একটা যদি একটা যদি দেখবেন রাষ্ট্রে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে যদি আপনি শুধু হিন্দুদের রাষ্ট্র বলে চালিয়ে দিন, কনস্টিটিউশন চেঞ্জ না করলে, মমতা ব্যানার্জি মুসলিমদের ভোট চাইতে অসুবিধা। আমি অভ্রবাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা অভ্রবাবু, একটা পার্টিকুলার ধর্মকে বলেন, মমতা ব্যানার্জি একটা পার্টিকুলার ধর্মকে বলেন, এটা স্বীকার করলে কোনো অসুবিধা নেই। অভ্রবাবু, আমার একটা অদ্ভুত জিনিস লাগে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম রাজনীতিতে যাবে না, রাজনীতি ধর্মে আসবে না, কিন্তু আমি দেখছি কন্টিনিউয়াসলি একজন রাজনীতিক নির্দিষ্টভাবে বেছে বেছে একটি করে ধর্মকে আক্রমণ করে যাচ্ছেন এবং অন্য ধর্ম সম্পর্কে বলছেন আমি আপনাদের নিরাপত্তার গ্যারান্টি। এর নাম ধর্মনিরপেক্ষতা? অনির্বাণদা, আমাদের অন্যায় হচ্ছে, আমাদের এগুলো নিয়ে কথা বলাটা উচিত হয়নি। যখন 21শে জুলাইয়ের মঞ্চে ইমাম বরকতিকে বারবার দেখা যায় এবং উনি বক্তৃতা করেন, সেই নিয়ে প্রশ্ন করাটা অন্যায়। যখন তহা সিদ্দিকী বারবার তৃণমূলকে ভোট করার কথা বলে, সেটাও বলাটা অন্যায়। যখন বঙ্গীয় ইমাম পরিষদ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূলকে সমর্থন করতে বলে, সেটা নিয়ে কথা বলাটা অন্যায়। আরও কি অন্যায় বলুন তো? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন যে উনি ইসকনকে 700 একর জমি দিয়েছেন, কারণ ইসকন তো নিজের ফান্ডের টাকা দিয়ে প্রাইভেট ল্যান্ডগুলো কিনেছিল চাষিদের থেকে, কিন্তু এটা বলা যাবে না, বললে অন্যায়। আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যাবাদী, তাহলে সেটা অন্যায়। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন রামকৃষ্ণ মিশন আসানসোল, উনি বলছিলেন না, একজনের নামে বলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন আসানসোলকে নাম করে উনি দেখেছেন। ঠিক তার 2-1 দিন আগেই মলয় ঘটক, এই রাজ্যের ক্যাবিনেটের একজন মন্ত্রী, তার সঙ্গে শত্রুঘ্ন সিনহা ওই রামকৃষ্ণ মিশনে গেছিলেন। কিন্তু এটা যখন আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, সেটা বিশাল বড় অন্যায়। আর যখন ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু, তিনি যখন হুমায়ুন কবির ওই 70-30-এর ভাগ বলে থ্রেট করবেন যে 30% জনতাকে গলার নলি কেটে নদীতে ভাসিয়ে দেবে 2 ঘন্টার মধ্যে, যখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নেবেন না, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন একজন সাধু তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেটা তো অন্যায় হবেই। তৃণমূলের কাছে এটা অন্যায়। আরও একটা জিনিস ধরিয়ে দিয়ে একটু জাস্ট অ্যালাউ করুন আমাকে 30 সেকেন্ড। 12-3-2024 RKM
শিলিগুড়ি যেই এফআইআরটা করেছে অনির্বাণ দা, সেটাতে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে 12/3/2024 জাস্টিস বিশ্বজিৎ বাসুর বেঞ্চের অর্ডার রয়েছে যে ওই যে প্রপার্টিটা থেকে তাদেরকে মারধর করে নিগ্রহ করে বের করে দেওয়া হলো, সেই প্রপার্টিটা তাদের। তারপরেও একজন ক্রিমিনাল প্রদীপ রায় লোকজন নিয়ে, বন্দুক নিয়ে, ওখানে ছুরি নিয়ে ওই সন্ন্যাসীদের ঢুকে মারলেন, সিকিউরিটিদের মারলেন, হাত পা বেঁধে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিলেন। তারপর আমাদের রাজ্য প্রশাসন কি করেছে? এফআইআর, তারপরে পাল্টা এফআইআর যখন প্রদীপ রায় করেছেন, আরকেএমের এফআইআর তে জামিনযোগ্য ধারা, আর সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা। অদ্ভুত অদ্ভুত রাজ্য প্রশাসন। এটা হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী সরকার। তাই নয়, এমন একটি রাজ্য, একটু আগে বলছিলেন মণিশঙ্কর বাবু, বড় মুখ করে একজনের বিরুদ্ধে বলেছে, আপনি ধরে দিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের কথা, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের কথা আসছে, এখানে সন্ন্যাসীদের নাম ধরে ধরে বেছে বেছে তাদের নামে জামিন অযোগ্য এফআইআর, জামিন অযোগ্য ধারা এফআইআর। শুধু এখানেই ক্ষান্ত নয়, সন্ন্যাসীরা যে এফআইআরটা করেছিলেন তার তদন্ত একটা করিয়েছেন বটে রাজ্যের পুলিশ মন্ত্রী, তবে পুলিশকে দিয়ে করাননি। কাকে দিয়ে করিয়েছেন তিনিই বলছেন, শুনুন। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। আমি অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে আসবো। স্যার, আমি জানি না আপনি এমন কোনো ঘটনার কথা শুনেছেন কি না যেখানে ফৌজদারি অপরাধের জন্য অভিযোগ দায়ের হচ্ছে। মণিশঙ্করবাবু আইনজীবী, উনিও হয়তো শুনে থাকতে পারেন, আমি জানি না। আজকাল আদালত বান্ধব হিসেবে সাংবাদিকদের নিয়োগ করা হচ্ছে নাকি মণিশঙ্করবাবু? জানি না, আমি, হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশকে তদন্ত করতে না পাঠিয়ে একজন সাংবাদিককে দিয়ে তদন্ত করে দেখিয়েছেন এবং বুঝেছেন ওর মধ্যে কোনো রাজনীতি নেই, এমনকি এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম কিছু ওনার কানে আসেনি। এই এফআইআরগুলো কি শূন্যে ঝুলছে স্যার? আমি বুঝতে পারছি না। মানে এবার কি রামকৃষ্ণ মিশনটাকেও তুলে দেওয়ার প্ল্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে উনি বললেন আসানসোল রামকৃষ্ণ মিশন, তারপরে আক্রমণগুলো শুরু হলো। এবার এক একটা রামকৃষ্ণ মিশনে আক্রমণ হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি কিছু জানি না, আর সাংবাদিকদের দিয়ে এনকোয়ারি করিয়ে রিপোর্ট দেবেন, পুলিশ বসে থাকবে বাড়িতে। স্যার না, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা ঠিক সান্ধ্য চর্চায় এমন একটি প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসলাম যেখানে এখন প্রার্থনা সঙ্গীত চলছে এবং হাজার হাজার লাখো লাখো ভক্ত শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জুড়ে তারা প্রার্থনা সভায় রয়েছে। আমরা এমন সময় আলোচনা করছি যে সময় সর্বধর্ম সমন্বয়ের কথা আসছে, অথচ পরম পুরুষ রামকৃষ্ণদেবের যত মত তত পথ প্রবচন বেরিয়ে গেছে, জৈন দর্শনের অনেকান্তবাদ বেরিয়ে গেছে, বৌদ্ধের অহিংসা বেরিয়ে গেছে। ভারতবর্ষে নতুন করে সর্বধর্ম সমন্বয়ের যে বাণী, সে তো শোনার কিছু নেই। আমরা মনে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং পড়েওছেন, তাতে প্রথম অধ্যায়ই হচ্ছে অর্জুন ওয়াজ অন মেলাঙ্কলি, অর্জুন বিষণ্ণ। আমরা বাংলাভাষী, বঙ্গবাসী, আমরা কিন্তু বিষণ্ণ, আতঙ্কিত, শঙ্কিত, ত্রস্ত। তার কারণ হলো যে সর্বধর্ম সমন্বয়ের বাণী পরম পুরুষ রামকৃষ্ণদেবের কাছে আমরা শুনেছি, সেখান থেকে আমরা সরে আসছি। কারণ কি বলা হলো, পরিত্রাণায় সাধু নাম, ভারতবর্ষের চিরন্তনী প্রজ্ঞা পুরাতনী বাণী পরিত্রাণায় সাধু নাম। তারপরে কি ছিল? বিনাশায় চ দুষ্কৃতাম, এখন ঠিক রিভার্স হয়ে গেল, পরিত্রাণায় দুষ্কৃতাম বিনাশায় চ সাধু নাম। আমার কিন্তু মনে হয় যতই আমরা নেতিবাচক চিন্তা করি না কেন, এর পেছনে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা হলো এই যে শিক্ষাক্ষেত্রে কুরুক্ষেত্র, এই যে চরম যোগ্য অযোগ্যের
সেগ্রিগেশন আমরা জমা দিতে পারিনি মহামান্য আদালতের সামনে। এই যে যোগ্য অযোগ্য নিয়ে এতজন ছাত্রছাত্রীর চাকরি আজকে বিচার বিভাগের মুখে, সমস্তগুলোকে ইভেন সন্দেশখালি এগুলো ধামাচাপা দেওয়ার জন্যে এবং টু সেন্ড আন্ডার দ্য কার্পেট আমরা নতুন করে সাধু অসাধুর সেগ্রিগেশনে চলে এসেছি। কোনো দরকার ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র এ তো হিন্দু মুসলিমের ব্যাপার না, এ তো কোনো ধর্মীয় গ্রন্থ না। হিন্দু পলিটি কেপি জয়সওয়াল তার ট্রান্সলেশনে বলছেন দেশ ও কালও বিবিচ্য, যিনি শাসক হবেন অর্থাৎ যিনি ভালো শাসক হবেন তিনি কি করবেন, তিনি প্রথমেই বিবেচনা করবেন যখন তিনি তার বক্তব্য রাখছেন দেশ এবং কাল। দেশ মানে কি স্থান, প্লেস, কাল মানে হলো টাইম, সময়। যে সময় এবং যে স্থানে আমাদের এই বক্তব্য শুনতে হয়েছে বঙ্গবাসীকে প্রকাশ্য জনসভায়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দিত। আমরা সবাই এটা কন্ডেম করছি এবং তার থেকে বেরিয়ে আসার জন্যে আত্মপক্ষ সমর্থনের জন্যে নানা রকম ন্যারেটিভ এবার তৈরি করা হচ্ছে। ঠিক, আমি সেই ন্যারেটিভগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটার উত্তর খুঁজছি। আমি কেন শুরুতে এত বড় একটা কথা বললাম, এত বড় একটা প্রশ্ন তুললাম, এত বড় একটা প্রশ্ন নিয়ে বিতর্ক করছি যে বাংলার হিন্দুর এখন সবথেকে বড় ভয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিনা। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসবো, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। মহারাজ, রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন যদি খুঁজে বের করতে পারেন, পুলিশ বসে আছে, তিনি সাংবাদিককে দিয়ে তদন্ত করছেন। বেছে বেছে এগুলো হিন্দু প্রতিষ্ঠানের সঙ্গেই হচ্ছে কেন মহারাজ? আমার প্রশ্ন, বেছে বেছে এগুলো হিন্দু প্রতিষ্ঠানের সঙ্গেই হচ্ছে কেন? একটু আগে মণিশঙ্করবাবু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের কাছে ভোট চাইতেই পারেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো মানা নেই। আমিও একজন সাংবাদিক হিসেবে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন মনে করলে তাদের হয়ে সওয়াল করতেই পারি, আমার কাছেও রাষ্ট্রের কোনো বাধা নেই মহারাজ। আমি স্পষ্ট জিজ্ঞাসা করছি কেন বেছে বেছে হিন্দু প্রতিষ্ঠান আক্রান্ত হলেও খুঁজে বার করতে হবে হিন্দুদেরকেই, যে কে আক্রমণ করলো? পুলিশ ঘুমাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন সাংবাদিককে দিয়ে তদন্ত করেছি। কোথাকার পেটোয়া চটিচাটা সাংবাদিককে দিয়ে উনি তদন্ত করেছেন আমি জানি না, কিন্তু পুলিশকে দিয়ে তদন্ত করেন এটা উনি নিজেই বলেছেন। মহারাজ, আমরা এই বাংলা দেখতে অভ্যস্ত ছিলাম না কখনোই, যে বাংলায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ধ্বনি প্রথম প্রতিধ্বনিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের মাধ্যমে, যে বাংলা বিদ্যাসাগরকে দিয়েছে, স্বামী বিবেকানন্দকে দিয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দিয়েছে, এসি ভক্তিবেদান্ত সরস্বতী স্বামী প্রভুপাদকে দিয়েছেন। এই বাংলায় এখন দুর্গাপুজোর প্রসেশনের পারমিশন আনতে যেতে হয় কোর্টে, যে বাংলায় আজকের শাসক দলের তথাকথিত দুধেল গাইয়েদের মধ্যে অন্যতম টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি সোচ্চারে বলেন ऐसा ही चलते रहे तो इंशाअल्लाह हम लोग मुस्लिम समाज पाकिस्तान के हाथ पकड़ के भारत के खिलाफ जिहाद करेंगे, এবং তিনি নিরাপদে ঘুরে বেড়ান, সেই বাংলায় আমার মনে হয় সত্যি সনাতনী হিন্দুরা, যারা নিজেদেরকে হিন্দু বলতে গর্ববোধ করি, যারা নিজেদেরকে হিন্দু বলি, সেই সনাতনী হিন্দুরা কোথাও না কোথাও নিরাপদে নেই। শুধুমাত্র নিরাপদে নেই এমন নয়, খুব সেফ জোনে নেই, অত্যন্ত বিপদের মধ্যে আছে বাংলার হিন্দুরা। এবং ভারত সেবা আশ্রমের মতো প্রতিষ্ঠান, লজ্জা করা উচিত শাসক দলের, যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছাতে পারে না, তার আগে ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশনের সাধুরা আর্ত পীড়িত মানুষের সেবার জন্য পৌঁছে যান। এ তো নজির সারা বিশ্বের বুকে। কি করে বলেন একজন সন্ন্যাসী সম্পর্কে যখন একজন প্রশাসনিক প্রধান এই ধরনের কটূক্তি করেন, কুরুচিকর মন্তব্য করেন, তখন সোচ্চারে বলতে ইচ্ছা করে রাজা তোর কাপড় কোথায়। আমি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি আপনাদেরকে শুনিয়েছি, যে এফআইআর হয়েছে তার ভিত্তিতে তার পুলিশ যে কিছু করেনি সেটা মুখ্যমন্ত্রী স্বীকারই করে নিয়েছেন। তিনি সাংবাদিককে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করেছেন। সৌরীশ মুখার্জি বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গের প্রচার প্রমুখ, তিনিও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সৌরীশবাবু স্বাগত। আমি আপনার সঙ্গে দর্শকদের পরিচয় করাতে একটু
ভুলেই গেছিলাম, আমার পিসিআরের সহকর্মীরা মনে করে দিলেন। প্লিজ কিছু মনে করবেন, আপনি আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে আসবো, কিন্তু মহারাজ আপনার কাছে আসার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শুনি। মণিশঙ্করবাবু, আমি নিশ্চিত এটাতে আপনি লজ্জিত বোধ করবেন। মণিশঙ্করবাবু, মা বাবার জন্য করে আমরা আজ পর্যন্ত বলেছি বাইরে, এরম লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। যদি কেউ বলে আমাদের কাছে নিন্দার্হ হন। ঠাকুর মা স্বামীজির জন্য যদি একটি ইটও মাথায় কেউ বয়ে দিতে পারেন, আমার মনে হয় তাদের জীবন ধন্য। মহারাজ, শোনা কথা, আমি জানি না, মিশনের মহারাজদের কাছে বা তাদের অনেক আত্মীয়দের কাছেই শুনেছি যে বংশ থেকে সন্ন্যাসী হয় তার পূর্ব 7 পুরুষ আর পরবর্তী 7 পুরুষ নাকি ধন্য হয়ে যায় বলে। এমন যে মিশন মুক্ত হয়ে যায়, এমন যে মিশন, সেই মিশনের জন্য যদি কেউ কিছু করেই থাকে, প্রথমত পকেটের টাকা দিয়ে করেননি। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সুদীপ বন্দ্যোপাধ্যায় মাঝখানের কারক বা ঘটক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভা, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, প্রত্যেকের নাম ধরে বলছি, প্রত্যেকের নাম করে বলছি মণিশঙ্করবাবু, আমার ধারণা এদেরও ঊর্ধ্বতন 7 পুরুষ এবং পরবর্তী 7 পুরুষ মুক্ত না হলেও ধন্য হয়ে গিয়েছেন করতে পেরে। কিন্তু তার কি উচ্চারণ শুনুন, অনেকটা কন্যাশ্রী দিচ্ছি, আবাস দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি টাইপের ঔদ্ধত্য। দাতা দিচ্ছেন কাকে? যিনি সব দিয়ে বসে আছে আমাদের সবাইকে। একবার শুনুন সেই ঔদ্ধত্যের কথা। ঠাকুরের বাড়ি, স্বামীজির বাড়ি, নিবেদিতার বাড়ি তিনি বাঁচিয়েছেন। যিনি গোটা পৃথিবীর মানুষকে আশ্রয় দিয়েছেন, ছাদ দিয়েছেন, তাদের ছাদ তিনি করে দিয়েছেন। ভাগ্যিস উনি ছিলেন। শুনুন। সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে। আমি নিজে 2 বার গেছি এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে, কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম। একদিনের মধ্যে বাড়ি কেনানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না। ওই বাড়িটা উদ্ধার করার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসী সম্যক ভূমিকা নিয়েছিলেন, ইদানিং বিবেক তীর্থে থাকেন, তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের সূত্রে আমি জানি মণিশঙ্করবাবু, পার্থ মহারাজ, আমি জানি তার সঙ্গে ব্যক্তিগত সূত্রের যোগাযোগে যে ওই বাড়িটা নিয়ে কত বড় মামলা ছিল, কতদিন ধরে সে মামলা লড়তে হয়েছে, কারা কারা সে মামলা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে। নিশ্চিতভাবে তহবিল থেকে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমার একটা পুরনো শ্লোক মনে পড়ছে, পুরনো কথা, শ্লোক নয়, এই অচিন্ত্য কুমার সেনগুপ্ত ঠাকুরের জীবনী লেখার পর আমি মনে আছে নিশ্চয়ই আপনার, হ্যাঁ, মজা করে সবুজপত্রে লেখা হয়েছিল, মজা করে লেখা হয়েছিল, ঠাকুর তোমারে খেয়ে চিনিত, না চিনাইলে অচিন্ত। মজা করে লেখা হয়েছিল, কিন্তু অচিন্তবাবু খুব দুঃখ পেয়েছিলেন। এমন মজা করলো ঠাকুরকে নিয়ে। আমি একটু মজা করতে ইচ্ছা করছে আজকে, খুব মজা পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়। কার মাথায় ছাদ দেওয়ার গর্ব করছেন, কোথায় দাঁড়িয়ে? আমার আজকের ব্রহ্মাস্ত্র, তারপর মণিশঙ্করবাবু আপনি উত্তর দেবেন। আমার আজকের ব্রহ্মাস্ত্র রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠাকুরের কি ক্ষমতা না থাকিলে মমতা? বলুন মণিশঙ্করবাবু, ঠাকুরের বাড়ি হতো না, স্বামীজির বাড়ি হতো না, নিবেদিতার বাড়ি জুটতো না। না দেখুন, লজ্জা করে না একটু মুখ্যমন্ত্রীগুলো বলতে? বাঙালি হয়ে জন্ম। কে কিনে দিয়েছে এইসব বিতর্কে আমি যাব না। যে বিতর্ক দিয়েছেনই না হয়, বলছেন কোন মুখে? আমি ব্যাপারটা এইরকম নয়, জন্মধন্য হয়ে গেছে এটা করে। ব্যাপারটা এইরকম নয় যে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল করে, তারা কেউ ভারত রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংগমে বিরোধিতা করেন বা মমতা ব্যানার্জি বিরোধিতা করেন, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে এখানে। যেমন উনি মণিশঙ্করবাবু এটা যে বলতে পারে, আমি বলছি আমি তার রুচি, তার শিক্ষা, তার সংস্কৃতি সবটা নিয়ে প্রশ্ন করছি, আমি করেছি এইটা সবটা নিয়ে প্রশ্ন করছি। কে বলতে পারে এটা? আমি বলছি কোন বাঙালি হিন্দু, আমি হিন্দুই বলছি, যদিও অসংখ্য মুসলমানকে আমি চিনি যারা রামকৃষ্ণ মিশনের দ্বারা উপকৃত, পড়াশোনা করেছেন, বড় হয়েছেন। আমি বলছি কার্তিক মহারাজ ছেড়ে দিন, আপনি রামকৃষ্ণ মিশনের কথা আসুন, আপাতত এই কথাটা আসুন, বলুন তো বলবে। প্রশ্নে আসছে একটা মণিশঙ্করবাবু, বাবা মার জন্য করে ছেলেমেয়েরা বলেন আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি, রামকৃষ্ণ মিশনের জন্য করে উনি বলছেন, বলে বেড়াচ্ছেন উনি না করলে জুটতো না মিশনে। উনি কে? উনি কতদিন আছেন? উনি কতদিন ছিলেন? কিন্তু আপনি যখন আলোচনাটা করছেন কার্তিক বলতে, কার্তিক মহারাজকে নিয়ে কোশ্চেনটা উঠছে, তো উনি বললেন এখনই মহারাজ যে পশ্চিমবঙ্গ সরকারের আগে পৌঁছে যায় ত্রাণ তহবিল ওনারা দেয়।
পশ্চিমবঙ্গের যে কন্যাশ্রী স্বাস্থ্যশ্রী বলছেন এটা তো আর মমতা ব্যানার্জি নয়, আপনি ঠিক কথা বলেছেন। কেন বলবেন? ঠিক সেরকম ভাবে বলতে দাও না, শেষ কথা দাও না। মমতা ব্যানার্জি যেমন আইনি প্রশ্ন আমি জানি, দিচ্ছি বলছে বলাটা ঠিক নয়, সেরকম ভারত সেবা সংঘ চলে যাচ্ছে, এটাও ভারত সেবা সংঘ নয়। এই বিষয়টা কিন্তু আমি আপনি সবাই সেটা ভারত সেবাশ্রম সংঘ বলছে না যে আমরা চলে যাচ্ছি, যেটা বলছেন তারা বলছেন না যে আমরা কি দিয়ে আসছি, ঠিক বলছে না তো, ভারত সেবাশ্রম বলছে না, এটা মহারাজ বলছেন। একটা প্রশ্ন বলেন, এলাকার মানুষ বলছেন যে উনি এগুলো চালান। 10 সেকেন্ড টপিকে ফিরে আসছি। রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির যে বিষয়, এটা ওনার মনোভাব, আমি একটু হারাইনি, এটা ওনার মনোভাব। উনি হারিয়ে গেছেন। তুমি মহারাজ হও আর ভগবান হও, রাজনীতি করলে রাজনীতির উত্তর পাবে। ক্যালকাটা হাইকোর্ট অর্ডার রয়েছে, তাহলে মহারাজরা এর ঊর্ধ্বে ইমাম আর পীরজাদারা ওটা ঊর্ধ্বে, সিঙ্গেল বেঞ্চের অর্ডার রয়েছে, ইমাম আর পীরজাদাদের রাজনীতি করার অধিকার আছে। মহারাজ ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার রয়েছে যে ওটা আরকেএম প্রসেস করবে, তারপরে পুলিশ ওই প্রপার্টিটা ওই তালাটা কার? আপনি পরিষ্কার ওই তালাটা কার কেউ জানে না, ওই তালাটা কার? মণিশঙ্কর বাবু, আমি একটা কথা বলছি, মণিশঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী যেটা করছেন না, উনি আসানসোল রামকৃষ্ণ মিশনের নামে একটা বিবৃতি দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উনি মানুষকে উস্কাচ্ছেন, রামকৃষ্ণ মিশনের প্রপার্টি দখল করো, জমি দখল করো, আর করলে পরে আমি ফিরে তাকাবো না। উনি বলছেন, উনি সাংবাদিককে দিয়ে তদন্ত করাচ্ছেন, উনি পুলিশ মন্ত্রী, ওনার লজ্জা করছে না? এক মিনিট দাঁড়ান, সত্যি অন্যায়, কিন্তু আমি যেটা বলছি রাজ্যের প্রশাসন, পুলিশ মন্ত্রী সবাই ইনভলভ। আমি এক এক করে বলতে যাচ্ছি যে আইনি প্রক্রিয়া হয়, যেটা আপনি বললেন একদম কারেক্ট বলেছেন, মমতা ব্যানার্জির প্রপার্টি নয়। কিন্তু আমি বলছি এই যে আলোচনা হচ্ছে, এরকম যে একটা ধর্ম নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে, এরকম ভোট নিয়ে, যারা এটা ধর্মগুরু, যাদেরকে মানছি, যাদেরকে মহারাজ বলছি, যাদেরকে সন্ন্যাসী বলছি, তাদেরকে যদি ডাইরেক্ট পলিটিক্সে তারা যদি নামে, তাহলে পলিটিক্যাল কথা শুনতে হবে। আরে মণিশঙ্কর বাবু, কথাগুলো শুনতে হবে। আমরা আশা করব পুলিশকে কাজে লাগিয়ে লজ্জা করেন আপনারা। মণিশঙ্কর বাবু, সমস্যা হচ্ছে আপনিও ইতিহাস পড়েছেন আমার মতো, প্রায় একই বই, একই সিলেবাস পড়েছেন। একটু আগে পরে আনন্দমঠ সন্ন্যাসী বিদ্রোহ কথা শুনেছেন তো? স্যার হাত তুলছেন, স্যার আমি আসছি, এক মিনিট, আমি পরমাত্মানন্দের কাছে আসবো। মহারাজ আপনি বলুন তো, রামকৃষ্ণ মিশনের সম্পর্কে, রামকৃষ্ণ মিশনকে আমি বলছি তো মাথায় করে যে তারা ইটও বই দিয়ে থাকে, অনেক কিছু দিয়েছেন, অনেক টাকা উনি বলছিলেন, মনে হচ্ছিল পকেটের টাকা দিয়ে করেছেন, এমনভাবে আস্ফালন, যা হোক সরকারের টাকা দিয়েছেন, ভালো, খুব ভালো কাজ করেছেন, এ তো নিজের ধন্য কৃতার্থ বোধ করার কথা। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে এভাবে সাহায্য করে প্রকাশ্যে বলে বেড়ান? এখনো পর্যন্ত এ রাজ্যের কোনোদিন হাত না পড়ুক, আমি চাই না। আমি এই রাজনীতিরও ঘৃণা করি, এমন যদি কেউ যদি এটাকে ধর্ম বলেন তাহলে তারও ঘৃণা করি, সেই ধর্মকেও ঘৃণা করি, সেই সম্প্রদায়কেও ঘৃণা করি যদি কেউ ওয়াকফ প্রপার্টিতে গিয়ে হাত দেন, কিন্তু এখনো পর্যন্ত পড়েনি এই রাজ্যে হাত। যদি পড়তো আমি দেখতাম সেদিনকে মণিশঙ্কর বাবু নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা সেই প্রপার্টি বাঁচানোর জন্য, সম্পত্তি বাঁচানোর জন্য রাস্তায় নামলে আপনি কি বলতেন? আমি কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা বলি, কি বলতেন আমি জানি না, বিরোধিতা করিনি আমি পরমাত্মানন্দের কাছে। মহারাজ বলেছি যে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে মানেন কিনা? না, ধর্মনিরপেক্ষ দেশে মানে এটা একটা ধর্মীয় সম্প্রদায় অস্তিত্ব বিপন্ন করে দিতে হবে, এটা ধর্মনিরপেক্ষতা হতে পারে। প্রধানমন্ত্রীও করছে, মুখ্যমন্ত্রীও করছে, মহারাজ নিশ্চয়ই করছে। এক মিনিট, পুলিশকে কাজে লাগিয়ে আরকেএম এর প্রপার্টি মেরে ধরে দখল করছে, তারপরে কথা মহারাজ আমরা দানের মাহাত্ম্যটা কি জানি, যে ডান হাত দিলে বাঁ হাত জানতে পারবে না, কিন্তু এখানে তিনি কি দিয়েছেন কি না দিয়েছেন প্রতি মুহূর্তে বলছেন, কিন্তু উল্টো দিক থেকে তিনি মুসলমানদের কি দিচ্ছেন বা অন্যান্যদের কি দিচ্ছেন সে কথা কিন্তু আমরা জানতে পাচ্ছি না, বা সেই কথা আলোচনাতে আসছেই না। রামকৃষ্ণ মিশনের যে ত্যাগ, রামকৃষ্ণ মিশনের যে তিতিক্ষা, রামকৃষ্ণ মিশনের মানুষের জন্য যে সহযোগ, যে অবদান, সেটা সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবীর মানুষ জানে, আবহমানকালের ইতিহাস জানে। আজকে যখন রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়,
রামকৃষ্ণ মিশনের প্রপার্টি যখন আক্রান্ত হয়, আইনের জটিলতার মধ্যে পড়ে যখন তাদেরকে প্রপার্টি হারাতে হয়, তখন আমরা হিন্দু সন্ন্যাসী হয়ে কেবল সন্ন্যাসী বলে যদি চুপ করে থাকি, তাহলে সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমরা অসাম্প্রদায়িক, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। তার মানে এই নয় আমার নিজের ধর্ম বিপন্ন হলে আমি ধর্মের সপক্ষে কিছু বলতে পারবো না। স্বামীজি নিজে বলেছেন, আই অ্যাম এ হিন্দু মঙ্ক। স্বামীজি বারবার নিজের পরিচয় দিয়েছেন হিন্দু সন্ন্যাসী হিসেবে। তাহলে আজকে যখন হিন্দুত্ব এইভাবে খর্ব হচ্ছে, আজকে যখন হিন্দুর মর্যাদা, তার স্বাভিমান, তার সমস্ত কিছু পদে পদে লঙ্ঘিত হচ্ছে, তখন হিন্দুর স্বার্থ রক্ষা করবার জন্য বা হিন্দু দেবদেবীদের মর্যাদা রক্ষা করবার জন্য যদি আমরা অগ্রসর হই, আমরা আমাদের বক্তব্য জানাই, তার মধ্যে অন্যায় কি থাকতে পারে? এই তৃণমূল কংগ্রেসেরই বিভিন্ন বিশেষ বিশেষ মানুষেরা তারা কখনো এগিয়ে গিয়ে শিবলিঙ্গে গর্ভনিরোধক পরানোর কথা বলেছে, কেউ বলেছে মা কালীকে মদ মাংস খাওয়া দেবী। এরকম নানান রকম বারবার অভিঘাত এখান থেকে আসছে। হিন্দু ধর্মই যার টার্গেট। আমার বক্তব্য যে বারবার হিন্দুত্বই কেন এইভাবে নির্জিত হবে, পদদলিত হবে, ঘৃণিত হবে? ঠিক এটাই আমি বিশ্ব হিন্দু পরিষদের সৌরিশ মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, প্রচার প্রমুখ মধ্যবঙ্গের। আমি সৌরিশ আপনার কাছে আসবো। আমার একবারও এমন কোনো ডিমান্ড নেই, এবং ডিমান্ড বোধহয় সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ প্রেসও করতে পারেন না, এমন দাবি জানাতেও পারেন না যে আপনি অন্য ধর্মকে অপমান করুন। একদম বলছি না। আমার দাবিটা ঠিক উল্টো। আপনি যখন অন্য কোনো ধর্মকে অপমান অনুমোদন করছেন না, অন্য কোনো ধর্মকে আক্রমণ অনুমোদন করছেন না, স্যার আমি আসছি আপনার কাছে, তখন আপনি হিন্দু ধর্মকে অপমান এবং আক্রমণটা অনুমোদন করবেন না। রাজ্যের প্রধান হিসেবে, শাসক দলের প্রধান হিসেবে এবং শাসনকর্তা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে খুব বেশি চাওয়া হয়ে যাচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের হিন্দুদের? দেখুন অনিন্দ্রবাবু, পরিষ্কার এটা যে সংখ্যালঘু মুসলমান ভোট পাওয়ার জন্য যেভাবে আজকে সাধু সন্তদের হুমকি দেওয়া হচ্ছে, তাতে বাংলার হিন্দু সমাজের ভবিষ্যৎ নিয়ে আমরা, আমাদের সংগঠন অত্যন্ত উদ্বিগ্ন। এবং সমস্ত প্রতিষ্ঠান, মঠ, সাধু সন্ত এই মমতা ব্যানার্জির এই যে মন্তব্য, সেটা তাদের নিন্দা জানিয়েছে। এবং লেটেস্ট যেটা হচ্ছে, গোঘাটের থেকে যে মুখ্যমন্ত্রী আজকে সাধু সন্তদের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে, যে বিষোদ্গারের যে ভাষণ দিয়েছেন, তারপরই হচ্ছে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা হয়। সেইখানে আজকে একজন সন্ন্যাসীর মাথাতে সেখানে মেশিন ধরা হচ্ছে। আজকে সমাজের অধঃপতন এর থেকে কি বেশি হতে পারে বলুন? আজকে যে একজন সন্ন্যাসী, তার মাথায় আজকে মেশিন ধরা ঠেকানো হচ্ছে, এগুলো তো পুরোপুরি আজকে মুখ্যমন্ত্রীর আজকে প্ররোচনার ফল এগুলো। আজকে উনি যখন ইমাম, যে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিষ্কার খোলাখুলি বলা হলো যে তৃণমূলকে আমরা সমর্থন করি, তখন তিনি যে মুসলমান ভোট পাবেন তখন তো তিনি চুপ করে বসে থাকলেন, তখন তিনি এটা ধর্মের মধ্যে রাজনীতি দেখলেন না। আবার যখন অন্যদিকে সাধু সন্তদের অপমান করছেন মানে স্টেজে দাঁড়িয়ে, তখন পুরোটাই এটা একটা তোষণের রাজনীতির মধ্যে পড়ে। এবং তার প্ররোচনার ফলে আজকে জায়গায় জায়গায় শাহজাহান তৈরি হয়েছে, জাহাঙ্গীর তৈরি হয়েছে, শওকত মোল্লা তৈরি হয়েছে, আরাবুল ইসলাম তৈরি হয়েছে। তো আজকে তার মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফলেই আজকে বাংলার এই অবস্থা। আমি আমার সাধারণ দর্শকদের কাছে প্রশ্ন করে রেখেছিলাম, আমি সেই প্রশ্নের কথায় আসবো। স্যার তা অনেকক্ষণ ধরে হাত তুলছেন, স্যারের বোধহয় কিছু বলার আছে, আপনি বলছিলেন অনেকক্ষণ ধরে। প্লিজ। এই আমরা যে আজকে চর্চায় বসেছি, উত্থাপক হলেন আমাদের রাজ্যের মাননীয়। তা না হলে আজকে কোনো লিডিং নিউজ পেপার যতগুলো রয়েছে, শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতের সমস্ত নিউজ পেপারে আমরা কিন্তু টাইটেল পেজে দেখতে পাচ্ছি এই মন্তব্য, না হলে আমরা বসতাম না। 2 নম্বর হলো, এই প্রসঙ্গ আনবার ফলে যেটা হলো, আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের বাড়ির সঙ্গে মঠ, মিশন, সংঘ এমনভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে, যেখানে আমরা বিষণ্ণ হয়ে, আর্ত হয়ে আমাদের অভাব অভিযোগ সকাতরে নিবেদন করি এবং একটু শান্তির সন্ধানে আমরা উপস্থিত হই। তার গায়ে কালিমা লিপ্ত করে এবং নির্দিষ্টভাবে সংগঠনগুলির নাম উচ্চারণ করে ভরা জনসভায়, এটা কিন্তু গঠিত কাজ হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। যার ফলে আমাদের এই চর্চায় কিন্তু বসতে হলো, না হলে চর্চার সূত্রপাতই হতো না। আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, যে বিতর্ক আমি শুরু করেছিলাম আমার আজকের প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নই
সামান্য একটু এদিক ওদিক করে আমি সাধারণ মানুষের কাছে প্রায় একই প্রশ্ন রেখেছিলাম যে এ রাজ্যের হিন্দুদের অস্তিত্ব সেটা কি বিপন্ন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকাকালীন? তার কারণ একটি, তার কারণ সেই দলের সর্বময় নেত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে বেছে নির্দিষ্টভাবে হিন্দুদের অস্তিত্ব বিপন্নকারী একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন এবং নিজে উস্কানি তৈরি করে যাচ্ছেন। মানুষ কি উত্তর দিলেন ফেসবুকে দেখে নেব। টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে? প্রশ্ন ছিল। না মনে করছেন 77%, অস্তিত্ব থাকবে না, অর্থাৎ বাংলায় হিন্দু অস্তিত্ব থাকার পক্ষে তৃণমূল বাধা 77% মনে করছেন এবং 23% মনে করছেন হ্যাঁ, অর্থাৎ এরপরেও অস্তিত্ব থাকবে। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখ, এখানে 79% মনে করছেন টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে না, 21% অন্য কথা মনে করছেন। ইউটিউবে পরিসংখ্যানে নজর রাখবো, 1 ঘন্টায় 12,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 82% মনে করছেন টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে না, 18% মানুষ অন্য কিছু মনে করছে। শ্রীরামকৃষ্ণের কথা বলা একটি কথামৃতের একটি উপমা সূচক গল্প, সেটা দিয়ে আজকের এই অনির্বাণের অগ্নিবাণ শেষ করব। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আসলে আজকে আমাকে এক কথায় বলতে পারেন হন্ট করছে। স্বামীজির বাড়ি, নিবেদিতার বাড়ি সব উনি করে দিয়েছেন, একদিনের মধ্যে কিনে দিয়েছেন। ঠাকুর বলেছিলেন ভগবান দুবার হাসেন। একবার মুমূর্ষু রোগীর পাশে বসে বৈদ্য যখন বলে একে আমি বাঁচিয়ে দেব, ভগবান ভাবেন আমার দেওয়া প্রাণ আর এই বৈদ্য কিনা বলছে বাঁচবে না মোর। ভগবান আরেকবার হাসেন যখন দুই ভাই বাড়ির জমির মধ্যে একটা দাগ টেনে বলে এদিকটা আমার ওদিকটা তো। ভগবান ভাবেন আমার দেওয়া পৃথিবী, এই শশাগাড়া বসুন্ধরা, তার মধ্যে দাগ টেনে এ বলছে এটা আমার, এটা তো। আমার মনে হয় ভগবান তৃতীয়বার আজকে এসেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিবেদিতার বাড়ি, বিবেকানন্দের বাড়ি সব বিপন্ন ছিল, তিনি একদিনে টাকা দিয়ে কিনিয়ে নিয়েছেন। ভগবান হেসেছেন বলছে। মুখ্যমন্ত্রীর জন্য আর একটা কথা বলে রাখতে পারি, রামকৃষ্ণ মিশনের অতি প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দ এক তরুণ এবং নবীন সাধুকে একটি উপদেশ দিয়েছে শ্রীরামকৃষ্ণ আর রামকৃষ্ণ মিশনের ভূমিকা বোঝাতে, ধর্ম আর প্রতিষ্ঠানের মাহাত্ম্য বোঝাতে। বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সত্য, রামকৃষ্ণ মিশন মিথ্যা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব, তার কথা, তার ধর্ম থেকে যাবে, প্রতিষ্ঠানটা হয়তো একদিন না একদিন চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানেন তো আলেকজান্ডার, সমুদ্রগুপ্ত, তাদের সরকারগুলোর মতো তৃণমূল সরকার একটা প্রতিষ্ঠান, মিথ্যা। শ্রীরামকৃষ্ণ সত্য, তার নাম, তার গান, তার আদর্শ সবটা। ভারত সেবাশ্রম সংঘ একই রকম সত্য, আর একই রকম সত্য ইস্কন, এগুলো থাকবে। কালের গহ্বরে মমতা আর তার তৃণমূল কংগ্রেস ভেসে যাবে। মাথায় রাখলে ভালো করবেন, না হলে সময় মাথায় ঢুকিয়ে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।